সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করে থাকি যে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা কি করণীয়, কি চিকিৎসা পদ্ধতি এবং আমাদের লাইফস্টাইল মডিফিকেশন কীরকম হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে থাকি। তবে আজ আমরা কথা বলব ভিন্ন একটা বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদকে সামনে রেখে ত্বক ও চুলের যত্ন। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে থাকছি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন ১৯৭৮ সালে নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি থাইল্যান্ড থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে রিজেনারেটিভ মেডিসিনে প্রশিক্ষণপ্রাপ্ত হন। বর্তমানে তিনি শিওরসেলের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। কেমন আছেন আপনি? আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে। ঈদ মানে তো আমরা জানি যে খুব আনন্দ থাকে এবং আমাদের ভীষণ রকমের প্রস্তুতি থাকে। সুতরাং ঈদুল আজহাকে সামনে রেখে আসলে আমাদের কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ত্বক ও চুলকে মাথায় রেখে? ত্যাগ ও মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা, তার আয়োজনটাও যেহেতু অনেক বড়, আর যে কোনো উৎসবের আনন্দই কিন্তু শুরু হয় প্রস্তুতি থেকে। একদিকে প্রিয়জনের কাছে যাওয়ার প্রস্তুতি, আর সেক্ষেত্রে আসে ত্বক এবং চুলের পরিচর্যা বা প্রস্তুতি। অনেকেই আছেন যারা হয়তো একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করছেন, তারা এই সময় একটু লেভেল আপ করতে চান। আবার অনেকে কিন্তু ভীষণ সচেতন, তারা অ্যাস্থেটিক সার্ভিস বা বিউটি ক্লিনিক্যাল ট্রিটমেন্টগুলো অ্যাভেল করতে চান। তো এখন কিন্তু ছেলেরাও যথেষ্ট সচেতন। সুতরাং আপনার কাছে একটু জানতে চাই যে যারা ঈদে নিজেকে একটু সুন্দর রাখতে চায়, সুস্থ রাখতে চায়, সেক্ষেত্রে প্রথমেই তাদের ত্বকের ক্ষেত্রে কোন কোন ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আমি সবসময় বলি যে অ্যাভয়েড লাস্ট মিনিট এক্সপেরিমেন্ট। আচ্ছা। আর এই ভুলটি কিন্তু আমরা করে থাকি, সেটি ত্বকের ক্ষেত্রে ও চুলের ক্ষেত্রে, এবং ছেলে মেয়ে উভয়ে এই ভুলটি করে থাকে। দেখা যায় যে ঠিক ঈদের একদিন দুদিন আগে নতুন একটি ট্রিটমেন্ট নিচ্ছে হেয়ারের জন্য, ফেসের জন্য, স্কিনকে একটু লাইটেন করার জন্য তারা ফেসিয়ালটি নিয়ে থাকে। এখন আসলে বুঝতে হবে যে তার ত্বকের ধরনটা কি রকম, কারণ আমরা ডার্মাটোলজিস্টরা কি করি কি একটা ত্বকের ধরন, টাইপ এবং কনসার্ন অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটাকে পার্সোনালাইজ করে থাকি। হাইড্রাফেশিয়াল যেমন এখানে নানা ধরনের সেরাম থাকে যেটি একাধারে ক্লেন্সিং, পিউরিফাইং, ময়শ্চারাইজিং, হাইড্রেটিং এবং এক্সফোলিয়েট করে। এখন একজন পেশেন্ট যদি তার ফেসে অ্যাক্টিভ পিম্পল থাকে, অনেক অ্যাকনে থাকে, সেক্ষেত্রে কিন্তু হাইড্রাফেশিয়ালটা আমি তখন তার জন্য এটি প্রেসক্রাইব করব না। সেক্ষেত্রে হয়তো তাকে আমি একটা অয়েল ইনজেকশন দিয়ে অ্যাকনেটাকে একটু উপশম করি এবং ব্লু লাইট থেরাপি দিয়ে থাকি, একটু হালকা মাইক্রোডার্মেশনের মাধ্যমে ক্লিন করে থাকি। যাদের স্কিন স্বাভাবিক, কোনো রকম সমস্যা নেই, তাদেরকে আমরা হাইড্রাফেশিয়াল বলে থাকি। আর কেমিক্যাল পিল, অনেকে এসে কিন্তু কেমিক্যাল পিলও করতে থাকে। আচ্ছা, জানতে চাই যে আমি কি কেমিক্যাল পিলটা নিতে পারি? কেমিক্যাল পিলের কিন্তু অনেক ধরন আছে। যেমন যাদের, আমি যেহেতু অ্যাকনে দিয়ে শুরু করেছি, যাদের স্কিনটা অয়েলি তাদেরকে আমরা স্যালি পিল, যাদের স্কিন সেন্সিটিভ তাদেরকে আমরা ল্যাকটিক পিল, আর এটি যেহেতু একটি উৎসব আমরা পার্টি পিল করে থাকি। এই পিলগুলো খুব জেন্টাল হয় এবং ডেলিকেট পিলিং করে, যেটি হচ্ছে শেডিংটা খুব ভিজিবল হয় না। এই সময় যদি স্কিন পিলিংটা অবভিয়াস হয় তাহলে কিন্তু তার স্কিনের জন্য হয়তো পরবর্তীতে কমপ্লিকেশন দেখা দিতে পারে। যাদের স্কিন একটু ম্যাচিউর তাদেরকে আমরা অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট, যেগুলোকে হচ্ছে সেল কমিউনিকেটিং ইনগ্রেডিয়েন্ট থাকে, যে প্রিম্যাচুর এজিং এর সাইনগুলোকেও যেন কমব্যাট করতে পারে এবং সেই সাথে প্রি এক্সিস্টিং করে কন্ডিশন থাকলে সেগুলোকেও মিনিমাইজ করতে পারে, এবং সেই সাথে স্কিনে বা ত্বকে যেটা আমাদের কাম্য উজ্জ্বলতাও নিয়ে আসতে পারে। অনেকে কার্বন লেজার করতে চায়। যদি কার্বন লেজার কেউ করতে চায় সেক্ষেত্রে আসলে ঈদের কতদিন আগে করলে লুকটা তার খুব ব্রাইট এবং ফ্রেশ লাগবে? কার্বন লেজার যাদের ত্বক খুব সেন্সিটিভ তাদের জন্য এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সেক্ষেত্রে আমি বলি যে কখনোই যদি না করেন কার্বন লেজার, ঈদের আগে এক্সপেরিমেন্ট না করাই ভালো। আর কার্বন লেজার ফেশিয়াল যদি স্যুট করে, আমরা ডার্মাটোলজিস্টরা তার ফেসের ফিচার, জেনারেল কন্ডিশন দেখে যদি মনে করি তার জন্য সুইটেবল, তাহলে তো 1 মাস আগে থেকে শুরু করতে পারে, কারণ এগুলো সব কিছুর কিন্তু একটা সেশন। আসলে ফেশিয়াল জিনিসটা আমাদের কাছে এখন এত বেশি গ্রহণযোগ্য, এবং ফেশিয়ালের মাধ্যমে আমরা ভাবি যে খুব ইনস্ট্যান্ট একটা ইয়ুথফুল এবং স্কিনের অ্যাপিয়ারেন্স, টেক্সচার খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করা সম্ভব, কিন্তু ফেশিয়ালের ক্ষেত্রে কিন্তু অনেক ধরন আছে। আচ্ছা,
স্কিন টাইপ অনুযায়ী। আরেকটি ফেশিয়ালের কথা বলতে চাই, যেটা আসলে ফেশিয়াল না, আল্ট্রাসোনিক ফেশিয়াল বলে, সেটা হচ্ছে হাইফু, হাই ইন্টেন্সিটি আল্ট্রা ফোকাস সাউন্ড, যেটি দিয়ে আমরা যাদের স্কিনকে একটু ডাল বা একটু স্যাগিনেস আছে বা একটু ফেসটাকে টোন করতে চায়, ডাবল চিনটাকে একটু অ্যাবলিশ বা মিনিমাইজ করতে চায়, শার্প করতে চায়, যেহেতু এটি নন ইনজেক্টেবল, নন সার্জিক্যাল, এটিও ভীষণ জনপ্রিয়। আর যারা একটু ম্যাচিওর, এইজিং, যাদের একটু রিঙ্কেল দেখা গেছে, ফাইন রিঙ্কেল বা এক্সপ্রেশন লাইনগুলো, তারাও ঈদের আগে বোটক্স ট্রিটমেন্টটা নিতে খুব পছন্দ করেন। এবং ভলিউম লস যাদের হয়েছে, তারা তাদের ভলিউম কালেকশনের জন্য ফিলার ট্রিটমেন্ট নিতে চান। আর ফিলারের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দর্শকদেরকে জানাতে চাই, যে সবাই এসে বলে ভি শেপ, আমার ফেসটাকে ভি শেপ করে দিতে হবে। আসলে সবার জন্য তো ভি শেপ না, আমাদের এক একজনের ফেস কিন্তু এক এক রকম, কারোটা ডায়মন্ড, কারোটা ট্রায়াঙ্গল, ওভাল, স্কোয়ার শেপ। তো যেই ফেসে আমরা দেখি যে অ্যানালাইসিস করে, এক্সামিন করে তার কোথায় তার ইমপারফেকশনটা আছে, যেমন নোজটা যদি একটু শার্প করতে চান বা লিপ শ্রিঙ্ক হয়ে গেছে একটু ভলিউম করতে চান। এখন ডায়মন্ড ফেস যাদের, তাদের কিন্তু চিনটা এমনি অগমেন্টেড থাকে, এক্সট্রা কিন্তু চিন ফিলার করে ভি শেপ আনতে হবে না, তার ফেসটা কিন্তু এমনি ভি শেপ। যাদের ফেস ওভাল, আমরা বলি যে এটা সব থেকে মানে সবাই খুব পছন্দ করে ওভাল ফেস, সেখানে তার যদি কোনো স্যাগিনেস থাকে আমরা হয়তো শেডিং ফ্লেভার দিয়ে কারেকশন করতে পারি বা স্মাইল লাইনটাকে কারেকশন করতে পারি। অনেকের আবার দেখা যায় যে চিনটা সেটি একটু ড্রুপিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ফিলার দিয়ে একটু অগমেন্ট করতে পারি। আবার কেউ যদি এতেই খুশি থাকে যে আমার স্কিনের এজিংয়ের সাইনগুলো আছে, আই এম ওকে, তাহলে হয়তো তার অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো দরকার নেই, তখন আমরা স্কিন গ্লোয়িংয়ের জন্য অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো সাজেস্ট করতে পারি। কেউ যদি বোটক্স করতে চায় বা ফিলার করতে চায়, কতদিন আগে থেকে আসলে সেটি শুরু করা উচিত? বোটক্স হচ্ছে এমন একটি প্রসিডিওর যেটি খুব অল্প সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। এই বোটক্স ট্রিটমেন্ট আমরা হচ্ছে ঈদের এক সপ্তাহ আগেই, কারণ এটা তো 4 ঘন্টা থেকে এক সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম রেজাল্ট আসে, করতে পারি। ফিলারও তাই, তবে আগে থেকে যদি করে থাকে আমরা 1 মাস আগে ওকে, কিন্তু খুব তাড়াতাড়ি যদি করতে চাই মিনিমাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে। ঈদ মানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ত্বকটাও ভালো থাকবে এবং চুলটাকেও আমরা যাতে সুন্দর করে সেট করতে পারি। চুলের ব্যাপারে আসলে আপনার পরামর্শ কি? স্ক্যাল্প হেয়ারটা ভীষণ জরুরি, কারণ স্ক্যাল্প হেয়ারের উপরে আপনার বিউটিফিকেশন সব কিছু নির্ভরশীল, আর এটি আমরা নেগলেক্ট করি। আমাদের ফেসের যেমন টাইপ থাকে সেরকম আমাদের মাথার ত্বকেরও কিন্তু টাইপ আছে, কারোটি অয়েলি, কারোটি সেন্সিটিভ, কারোটি ভীষণ ড্রাই। তো সেক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী আমরা শ্যাম্পু ব্যবহার করব। আর ঈদের সময় লাস্ট মিনিট যে এক্সপেরিমেন্টগুলোর কথা বলেছি, যে একটু ডাই করতে থাকে, কেমিক্যাল ট্রিট করে, এবং হিটিং টুল যেগুলো সেগুলো তারা খুব ব্যবহার করে। তো সেক্ষেত্রে প্রোটেক্টেড রাখার জন্য আমরা হেয়ার সেরাম ব্যবহার করতে পারি, বোটানিক্যাল এক্সট্রাক্ট সমৃদ্ধ সেরাম। আর আমরা কিন্তু এখন প্রচুর পরিবেশ বান্ধব কথা বলছি, ইকো ফ্রেন্ডলি অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করব হেয়ার সেরাম। সেগুলো একাধারে আমাদের চুলকে ইউভি রে থেকে প্রিভেন্ট করবে, প্রোটেক্ট করবে। আমরা যে হিট টুলগুলো ব্যবহার করছি সেই টুলগুলো থেকেও আমাদের স্ক্যাল্পের কিউটিকালকে রক্ষা করবে, সুরক্ষা করবে, স্প্লিট এন্ড থেকে রক্ষা করবে। এবং আমরা নানা ধরনের যে কেমিক্যাল ট্রিটমেন্টগুলো করে থাকি, ডাই করে থাকি, সেগুলো থেকেও কিন্তু আমাদের চুলকে সুরক্ষিত রাখবে এবং আনম্যানেজেবল চুলকে, ড্রাই ফ্রিজি চুলকে ম্যানেজেবল করবে। আর অনেকেই ট্রিটমেন্ট নিয়ে থাকেন, যেমন হেয়ার পিআরপি নিয়ে থাকেন, এই যে প্রবলেমগুলো বলছি এগুলো থেকে সুরক্ষা দেয় হেয়ার পিআরপি। ঈদ মানে তো আসলে আনন্দ এবং প্রচুর ঘোরাঘুরি করা হয়। সো এই ঘোরাঘুরির কারণে দেখা যায় যে স্কাল্প আমাদের একটু সোয়েটিংয়ের কারণে কিন্তু দেখা যায় একটু ডাল হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে যারা একটু বাইরে বেশি ঘোরাঘুরি করছে তাদের বিশেষ কি যত্নের দরকার রয়েছে? স্কাল্প হাইড্রেশন মেনটেন করতে হবে, ক্লিন রাখতে হবে, মানে শ্যাম্পু করার পর চুলটাকে মুছে রাখতে হবে। আমরা খুব হিট মোড দিয়ে আমরা ড্রাই করে থাকি, সেখানে কোল্ড মোড বা ফ্যানের বাতাসে চুল শুকিয়ে ফেলবে। আর শ্যাম্পুর ক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী শ্যাম্পু, আর কেমিক্যালের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে একটু ন্যাচারাল কালার, ফ্রেগ্রেন্স ফ্রি কালার, অ্যামোনিয়া ফ্রি কালারটাই তারা ব্যবহার করবে। এটা আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কিন্তু আমাদের ঘরে প্রচুর কাজ থাকে। সো এক্ষেত্রে দেখা যায় আমাদের রান্নাবান্নার কাজটা কিন্তু একটু অন্যান্য কাজের তুলনায় বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমি একটু স্পেশালি জানতে চাই যে এখানে সানস্ক্রিন ইউজ করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাইরে গেলেই শুধুমাত্র সানস্ক্রিন, কিন্তু এক্ষেত্রে রান্নার কাজটা যদি একটু বেশি থাকে, সানস্ক্রিন কত ঘন্টা পর পর আসলে আমাদের দেওয়া উচিত এবং যেটি দিলে আমাদের স্কিন ভালো থাকবে? সানস্ক্রিনটি এমনভাবে চুজ করতে হবে যেটি একাধারে মাল্টিটাস্কার হবে। মানে স্কিনকে প্রাইমার হিসেবে কাজ করবে। আপনি যদি হালকা মেকআপ করেন, সেই সানস্ক্রিনটিতে প্যান্থেনল থাকলে সেটি একটি ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এবং সানস্ক্রিনে যদি নিয়াসিনামাইড থাকে, এখন কিন্তু গরম বৃষ্টি সব কিছু, তো আমাদের সানস্ক্রিনটিকে হতে হবে ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ,
সেক্ষেত্রে যেন অক্সিডাইজ না হয়। নিয়াসিনামাইড যেটি পোরটাকে মিনিমাইজ করতে হেল্প করবে। ভাইটামিন ই যদি থাকে সানস্ক্রিনে সেটি স্কিনকে রিপেয়ার এবং হিলিংয়ে হেল্প করবে। এবং রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট, ফার্মেন্টেড রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট, যেটি স্কিনকে একটা ইলুমিনেটিং এফেক্ট দেবে। আচ্ছা, মানে আপনি সানস্ক্রিনটি ব্যবহার করলে আপনার হয়তো একটু যদি প্রেস পাউডার বা এসপিএফ যুক্ত কোনো কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেন, আপনাকে কোনো মেকআপের প্রয়োজন নেই। এবং প্রেস পাউডার ছাড়াও আপনি শুধু এই সানস্ক্রিনটি ব্যবহার করলেও আপনাকে নো মেকআপ লুক দেবে। আচ্ছা, যেটি আমরা সবাই চাই যে ঈদের সময় একটু যেন আমাকে সতেজ লাগে, আমাকে যেন ক্লান্ত না লাগে, ক্লান্তি ভাবটা দূর করার জন্য। এটা আমাদের কোরবানির ঈদ, একটু বিফ প্রসেসিং এর কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে কিছু ইরিটেশন হয়, যাদের একটু স্কিন সেনসিটিভ, এক্ষেত্রে হাতের যত্নটা আসলে কিভাবে নেওয়া যেতে পারে? আমাদের হাতটাকে ক্লিন রাখতে হবে, যেহেতু আমাদের অনেক মিট কাটিং প্রসেস, কুকিং প্রসেস, এগুলো একটু ম্যারিনেশনের সময় কাজ যদি আমরা একটু গ্লাভস পরে কাজটা করি তাহলে নখের উপর কিন্তু প্রেশারটা কম পড়ে যায়। নখ হলদেটে হয়ে যায় এবং অনেক সময় মিড বোন থেকে ইনজুরি হয়। ওই সময়টা হয়তো বুঝতে পারি না, ঈদের পরে দেখা যায় যে পেশেন্টদের হাতে প্যারোনাইকিয়াস, সফট টিস্যু ইনফেকশন এগুলো হয়ে যায়। এবং যাদের প্রি এক্সিস্টিং স্কিন পিলিং থাকে তাদেরও দেখা যায় যে ঈদের পরবর্তীতে এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এগুলো, কারণ প্রচুর পানি, ডিটারজেন্ট এবং লিকুইড হ্যান্ড ওয়াশ এবং সেই সাথে আমাদের ডিশ ওয়াশের ব্যবহারটাও বেশি থাকে। তো হাতের প্রতি যত্নবান হতে হবে। হাত সোপ ফ্রি আমরা ক্লিনজার দিয়ে হাতকে ক্লিন করব এবং এরপরে মুছে ফেলবো এবং তারপরে সাথে সাথে ময়শ্চারাইজার ব্যবহার করব সেরামাইড যুক্ত, যেটি আমাদের হাতকে সুরক্ষিত রাখবে। আর নখের কোনো হলদেটে ভাব হলে আমরা একটু ভিনেগার, লেবুর রস দিয়ে নখটাকে একটু ক্লিন করে রাখবো। ঈদুল আজহাকে সামনে রেখে নিজেদেরকে আরও কিভাবে আমরা সুস্থ এবং সুন্দর রাখতে পারি? এই যে ঈদুল আজহাতে আমরা প্রচুর কিন্তু একটু রিচ খাবার খাচ্ছি, একটু অয়েলি খাবার খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, কোন খাবারগুলো খেলে আসলে ত্বককে ভালো রাখা যাবে এবং সুস্থ থাকা যাবে? আমাদের ঈদের মিল মেনু প্ল্যানটাকে এমনভাবে করতে হবে, ফোকাস রাখতে হবে হেলথ, নিউট্রিশন এবং সেই সাথে আমরা যেন ফেস্টিভ মিলটাকে এনজয় করতে পারি। সেক্ষেত্রে প্রথমে যেটি করতে হবে পোর্শন কন্ট্রোল, মানে ইট ইন মডারেশন। কারণ রেড মিট গ্রহণ করার অপশন থাকে আনলিমিটেড, আমরা আনলিমিটেড করব না, আমরা একটু পোর্শন কন্ট্রোল করে খাবো। আর সেই সাথে এটাকে নিউট্রালাইজ করার জন্য প্রচুর পরিমাণে ভেজিটেবলস রাখবো। ডেজার্টের ক্ষেত্রে যেহেতু মিষ্টি ফলের সময় এই আম, লিচি এগুলো দিয়ে কিন্তু কোকোনাট পুডিং, সালাদ করতে পারি। মিষ্টি ফলের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, খুব বেশি পরিমাণে গ্রহণ করা যাবে না, কারণ আমাদের পরিবারে ঈদ তো সবার, ছোটরাও আছে, শিশুরাও আছে, মুরব্বী বয়স্করাও আছেন, যাদের কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কিডনি ডিজিজ, তাদের খাবার পরিবেশনটাকে আমাদের সেভাবে মাথায় রেখেই করতে হবে। ঈদে নিজেকে একটু সুন্দর রাখার জন্য একটু মেকআপ করে থাকি, সো মেকআপের ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি? আসলে খুব ভারী মেকআপ নাকি খুব হালকা মেকআপ নেওয়া উচিত যাতে আমাদের ত্বকটা ভালো থাকে? শুধুমাত্র আমরা ঈদকে সামনে রেখে না, ঈদের পরবর্তী সময়টাতেও যেন আমাদের ত্বকটা ভালো থাকে। যতটা কম মেকআপ ব্যবহার করা যায় এবং তার থেকে বড় জরুরি হচ্ছে মেকআপটাকে রিমুভ করা। আর মেকআপ হতে হবে খুব লাইট ওয়েট, কমেটোজেনিক, একটু ওয়াটার বেসড মেকআপ। আর মেকআপের কতদিন মেয়াদোত্তীর্ণ তারিখটা ঠিক আছে কিনা, আবার অনেকে মেকআপ ব্যবহার করে সেগুলোর জন্য একটু এয়ার টাইট করে রাখে, আর মেকআপটা যেন শেয়ার না করে। মেকআপ শেয়ার মানে জার্ম শেয়ার। আচ্ছা আপু, আমরা আরও বিস্তারিত জানবো এই স্কিন কেয়ার সম্পর্কে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই সময়টাতে মুসলমানগণ অনেক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করে থাকে। ঈদের খুশিতে সবাই বিভিন্ন রকমের রান্না করে থাকেন এবং প্রতিটি ঘরে ঘরে হরেক রকমের রান্না হয়ে থাকে, যে যার সাধ্য অনুযায়ী খাবার তৈরি করে থাকেন। ঈদে বিশেষ করে সকালে আমরা বিভিন্ন রকমের ফিরনি, পায়েস, সেমাইয়ের ব্যবহার করে থাকি এবং অনেকেই দেখা যায় পুডিং করে থাকেন এবং বিভিন্ন রকমের কেক তৈরি করে থাকেন, বিভিন্ন রকমের খাবার তারা তৈরি করে থাকেন। এবং দুপুরের জন্য দেখা যায় যে পোলাও, কোরমা অথবা বিরিয়ানি, যে যার সাধ্য অনুযায়ী তারা খাবারগুলি তৈরি করে থাকেন এবং বিভিন্নভাবে তারা অতিথিদের আপ্যায়ন করে থাকেন। তবে একটি বিষয় লক্ষণীয়, ঈদেই আমরা যাই তৈরি করি না কেন তা কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে। কারণ ঈদের আতিশয্যে দেখা যায় যে অধিক পরিমাণে যদি আমরা খাবার গ্রহণ করি তা কিন্তু আমাদের পেট ফাঁপা থেকে শুরু করে, বমি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। কাজেই ঈদের এই সময়টাতে অবশ্যই আমরা খাবার খাবো, কিন্তু তা হতে হবে পরিমিত পরিমাণে। যেমন সকালের কথাই ধরা যাক, অনেকে কিন্তু ঈদের সময়টাতে
কি করেন, বিভিন্ন রকমের মিষ্টান্ন তৈরি করে থাকেন, আবার অনেকে হয়তো এই সময় পরোটা করে থাকেন অথবা গরু মুরগির মাংস তারা করে থাকেন। এবং সব কিছু যদি একজন মানুষ মানে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা তার তৈরি হয়। বিশেষ করে এই সময়টাতে অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন অথবা বুক জ্বালা পড়ার সমস্যা নিয়ে আসেন। কাজেই অবশ্যই সতর্কতার সাথে খাবারগুলি গ্রহণ করতে হবে। এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে ডায়াবেটিস যারা রোগী রয়েছেন তারা কিন্তু সতর্ক থাকবেন। তারা হয়তো মিষ্টি অন্য কিছু দিয়ে তৈরি করলে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য হয়ে থাকে, ডায়াবেটিক চিনি, স্টেভিয়া রয়েছে, সে সকল উপাদান দিয়ে যদি খাবারগুলি তৈরি করতে পারেন তাহলে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট সেই খাবারটাও কিন্তু তিনি নিতে পারেন। আর হৃদরোগীদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই খাবার খাবেন, তবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা যাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি রয়েছে তারা কিন্তু এই খাবারগুলি পরিমিত পরিমাণে নেবেন। আপনি অবশ্যই খাবার খাবেন যারা রোগী রয়েছেন, কিন্তু তা পরিমিত পরিমাণে হতে হবে। সেইভাবে আপনি সকালের খাবার খাওয়ার পর আপনি যদি দুপুরে পোলাও বা কোরমা বা অনেকে যদি খিচুড়ি তৈরি করেন, সেই খাবারগুলি যদি নিতে থাকেন তাহলে কিন্তু একসময় আপনার সেটা বদহজম তৈরি হবে। কাজেই চেষ্টা করবেন যে ঈদে আপনি সকালে যদি খুবই গুরুপাক খাবার খান তাহলে খেয়াল করবেন হয়তো সাদা পোলাও বা মুরগি অথবা রেজালা যেটাই করেন সেটা কিন্তু পরিমিত পরিমাণে নেবেন। আর কিডনি রোগীদের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে কিডনি রোগীরা এই ঈদে তারা কি খাবেন। তারা কিন্তু বিভিন্ন রকম খাবার তারা খেতে পারেন, হয়তো সাদা পোলাওটা তারা নিতে পারেন এবং তাদের যদি প্রোটিন রেস্ট্রিক্টেড থাকে এই ক্ষেত্রে তারা মুরগি 1 থেকে 2 টুকরা নিতে পারেন এবং সারা দিনে রাতে মিলিয়ে তারা 2 টুকরা মুরগি অথবা যদি কেউ মাছ পছন্দ করেন 2 টুকরা মাছ মাংস নিতে পারেন। সেটা 30 গ্রাম ওজনের 60 গ্রাম পর্যন্ত তিনি নিতে পারেন। তবে অবস্থাভেদে যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের অবস্থাভেদে খাবারটি নির্ণয় করা হয়ে থাকে এবং প্রোটিন যদি রেস্ট্রিক্টেড থাকে তা কিন্তু আপনার নিজের জানা উচিত অথবা একজন পুষ্টিবিদ যদি আপনাকে নির্ধারণ করে দেন সেই অনুযায়ী কিন্তু আপনি খাবারটা গ্রহণ করবেন। এবং ফ্রুট সালাদ বা কোনো কিছু যদি তৈরি করেন একজন কিডনি পেশেন্ট সেটা খেতেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, কেননা কিডনি পেশেন্টদের জন্য যে কিডনি বান্ধব ফলগুলি রয়েছে তার মাঝে রয়েছে আনারস, পেয়ারা, নাশপাতি। এই খাবারগুলি তারা হয়তো পরিমিত পরিমাণে খেতে পারেন। তবে একটি বিষয় লক্ষণীয়, যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন অনেক সময় কিন্তু তাদের পটাশিয়াম লেভেলটা কমে যায়। কাজেই এই সময়টাতে ঈদের এই সময়টাতে তারা যদি পটাশিয়াম লেভেলটা কম থাকে তারা কিন্তু সব রকমের ফ্রুট সালাদ তারা কিন্তু গ্রহণ করতে পারেন। তবে বিষয়টি অবশ্যই একজন পুষ্টিবিদের সাথে বা একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন, বৃদ্ধ লোক রয়েছেন, আমাদের অনেকেই পরিবারের সদস্য রয়েছেন, তারা যদি খুব বেশি পরিমাণে গুরুপাক খাবার গ্রহণ করেন তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকেন। কারণ অতিরিক্ত খাবার খেয়ে যদি তা সমস্যার সৃষ্টি করে তা থেকে দূরে থাকাই শ্রেয়। আর পোলাও, কোরমা, বিরিয়ানি আপনি যাই খান না কেন সেটা কিন্তু আপনাকে পরিমিত পরিমাণে হতে হবে। আপনি যদি মাংস খান তার সাথে আপনি একটু সালাদ খান, এতে কিন্তু আপনার যে কোলেস্টেরল বা আপনার ফ্যাট যেটা আছে সেটা কিন্তু কম পরিমাণে আপনার শরীর তা গ্রহণ করবে। এবং রাতে আপনি চেষ্টা করবেন যে সারাদিন খাবার খাওয়ার পর রাতে আপনি চেষ্টা করবেন যে একটু হালকা খাবার খেতে, এবং অথবা আপনি খাবারের সাথে 1 কাপ টক দই আপনি খেয়ে নিতে পারেন যা আপনার হজমে সাহায্য করবে। আবার আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছেন অথবা অনেকেই রয়েছেন তারা কিন্তু এই ঈদের এই সময়টাতে দেখা যায় যে বিভিন্ন রকমের চটপটি ফুচকার প্রতি কিন্তু ঝুঁকে পড়েন। তবে হ্যাঁ, আপনি কিন্তু ঘরে তৈরি করা যেতে পারে চটপটি ফুচকা, সেটা কিন্তু আপনি খেতে পারেন। তবে যাদের আইবিএস এর সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় চটপটি বা ফুচকা থেকে দূরে থাকবেন, কারণ দেখা যায় যে ঈদের দিনে বিভিন্ন রকম খাবার খাওয়ার পর তারা যদি এই খাবারগুলি খান তাহলে কিন্তু তাদের অনেক রকম সমস্যা দেখা দিবে। কাজেই আইবিএস এর যারা রোগী রয়েছেন তারা চটপটি ফুচকা থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন যাতে পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করতে, যা আপনাকে এই ঈদে অনেক ভালো রাখবে এবং সুস্থ রাখতে সহায়তা করবে। ঈদুল আজহাতে আমরা ত্বকের যত্ন, চুলের যত্ন, খাবার গ্রহণ করা এর পাশাপাশি আর কোন কোন বিষয় মেনটেন করলে নিজেদেরকে আসলে ভালো এবং সুস্থ রাখা সম্ভব আমাদের পক্ষে?
উৎসবের মাঝে যতটুকু সময় বিশ্রাম নিতে হবে। বিশ্রাম কিন্তু অনেক রকম, ফিজিক্যাল রেস্ট যেটি ঘুমানোর মাধ্যমে মানে নিজেকে একটু ব্রেক দেওয়া, মেন্টাল রেস্ট সেটি একটু এক্সারসাইজ করে আমি এনার্জি বুস্ট করা, আর স্পিরিচুয়াল রেস্ট সেটি তো আমরা যে যার ধর্মের মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে করতে পারি। সোশ্যাল রেস্ট এই সময় কিন্তু আমরা প্রিয়জনের কাছে যাই, প্রিয়জনের সাথে সময়টা যেন কোয়ালিটি টাইম হয়, যারা জার্নি করছেন যাত্রার জন্য নিরাপদ হয়। আর নিজেদের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে, হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো আছে, এগুলো একটু সাথে রাখবেন। মানে জায়গা পরিবর্তনের সাথে গিয়ে সেখানে নতুন কিছু হঠাৎ করে এক্সপেরিমেন্ট করে নিজের ত্বক এবং চুলের জন্য কোনো হুমকি বা ঝুঁকি বয়ে নিয়ে আসবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য, এবং সেই সাথে ঈদুল আজহাকে সামনে রেখে নিজেকে আসলে কিভাবে সুন্দর এবং সুস্থ রাখা যায় সেই সম্পর্কে এত চমৎকারভাবে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আবারও শুভকামনা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শককে। ঈদ মোবারক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।